ক্লাস 8-এর এই ভিডিওতে থাকছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে। এই ভিডিওতে আলোচনা হবে তোমাদের বাংলা বিষয় নিয়ে। অন্যান্য বিষয় অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা দেখে নিও। দেখো এখানে তোমাদের প্রথমে যে প্রশ্নগুলো আছে বলেছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে। 1 নম্বর প্রশ্ন দেখো, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর কথা এখানে আহ্বান করেছে? উত্তর দেখো, মানবিক বোধসম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি গুণসম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। অবক্ষয়ী সমাজে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। সুতরাং মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার উৎপীড়ন না চালিয়ে মানুষের পাশে দাঁড়ানোর উচিত বলে কবি আরতি জানিয়েছেন। এটা তোমরা লিখবে, আরজি জানিয়েছেন। পরের দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন কি বলেছে? রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? উত্তরটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে জানা যায় যে গ্রামের চাষিদের একমাত্র ভরসা ছিল গায়ের 100 বিঘা জমি, কিন্তু টানা বৃষ্টির ফলে সেই জমিতে জল জমে গেছে। এই জল বার করে দেবার একমাত্র উপায় হলো জমিদারির দক্ষিণ দিকের বাঁধ কেটে ফেলা, কিন্তু এই বাঁধ লাগোয়া জমিদারি এক জলা আছে, যা থেকে জমিদারদের আয় হয় এবং তাই বাঁধ কাটতে তারা চান না। এই গভীর বিপদ থেকে রক্ষা পেতে তারা দয়ালু জমিদার রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল। এরপরে দেখো পরের প্রশ্ন তোমাদের 1-3 কি বলেছে? একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের দেখে একথা মনে হয়? উত্তর ছন্নছাড়া। কবিতাটিতে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বলতে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া যুবকের কথা বলা হয়েছে, যারা চোয়া প্যান্ট, চোখা জুতো ও কোড়া মেজাজে বিদ্যমান। ওরা আসলে সমাজের শিক্ষিত যুবকের দল, যারা বেকারত্ব ও দারিদ্রতার শিকার, তাই তাদের ভিতরে শিক্ষা থাকলেও নৈরাজ্যের শিকার হয়ে তা অকেজো হয়ে পড়েছে। পরে তোমাদের 1-4 কি বলেছে? গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তর দেখো, লেখক জগদীশচন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন, কারণ তার মনে হয়েছে গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেকার নানান স্বভাব বৈশিষ্ট্যের অনুরূপ। মানুষের মতো এদের জীবনে অভাব অনটন এবং দুঃখ কষ্ট আছে। অভাবে পড়ে এরাও মানুষের মতো চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে, এদের মধ্যেও সেই গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে। পরের প্রশ্ন 1-5 কি বলেছে? তবু নেই সে তো নেই, নেই রে কি না থাকার যন্ত্রণা পংক্তিটির মর্মান্তিক বা মর্মরিত হয়ে উঠেছে। তো উত্তরটা দেখো, এখানে বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই, অর্থাৎ আশ্রয় নেই। হাওয়াদের বাড়ি থাকায় তারা পৃথিবীর সর্বত্র না থাকায় তারা পৃথিবীর সর্বত্র জলস্থলে পাহাড়ে বন জঙ্গলে এবং বাড়ির খোঁজ করে বেড়ায়। কখনো শহরে ঘন ভিড়ে, কখনো বা জনহীন প্রান্তরে, সর্বত্রই তারা বাড়ির খোঁজ করে। তাদের এই কোনো স্থায়ী ঠিকানা বা আপন আশ্রয় না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। পরের প্রশ্ন 1-6 কি বলেছে? ছন্দহীন বুড়ো চালতা কে ছন্দহীন বলা হয়েছে কেন? কবি জীবনানন্দ দাশ পাড়াগার দুপহর ভালোবাসেন, সেই নিঝুম দুপুরের জলসিঁড়ি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়, কিন্তু বাতাসহীন দুপুরে বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না। প্রকৃতিতে যেন ভিজে বেদনার গল্প আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে, আর সেই বেদনাতেই বুনো চালতা ছন্দহীন। পরে 2-এর দাগে কি বলেছে? এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, প্রত্যেকটির মান থাকছে 3। 1 নম্বর প্রশ্ন, দাঁড়াও কবিতায় ভাববস্তু আলোচনা করো। তো এখানে ভাববস্তু আলোচনা করতে হবে। উত্তরটা দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতাটির মধ্য দিয়ে মানুষের মানবিকতার অবক্ষয়ের দিকটিকে তুলে ধরেছেন। মানুষ যত
আধুনিকতার শিখরে উত্তীর্ণ হয়েছে, ততই মানবিকতার অবক্ষয় দেখা দিয়েছে। মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সুযোগ সন্ধানী ও ক্ষমতালোভী। কবি প্রত্যক্ষ করেছেন মানুষের আর্ত অসহায় রূপ। তাই মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি গুণসম্পন্ন মানুষকে তিনি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ২ নম্বর প্রশ্ন, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ রমার কাছে বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয়। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয়ই রমার মত থাকবে, কিন্তু রমাকে বিষয়টি জানাতে সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন চাষিদের স্বার্থে এই সামান্য ক্ষতিটুকুকে মেনে নিতে অনুরোধ জানায়। তখন রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলো টাকা লোকসান করে তার বাঁধ কাটার মত নেই। এই অপ্রত্যাশিত আশা ভয়ে রমেশ হতবুদ্ধি হয়ে পড়েছিল বা হয়ে যায়। পরের প্রশ্ন তোমাদের ২-৩ নম্বর, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? উত্তর দেখো, একটি বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়ায় একদল ছন্নছাড়া বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। এমন সময় কবি সহানুভূতিশীল দরদি মনের পরিচয় দিয়ে তাদের গাড়িতে লিফট দিতে চায়। গাড়ি পেয়ে যাওয়ার গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। রক্ত মাংস দোলা পাকিয়ে যাওয়া ভিখারির শরীরটিকে তারা পাঁচাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। কিন্তু কবি তাদের মতো মানবিক নন, তাই ভিখারির দেহ রক্তের দাগ থেকে ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। পরের প্রশ্ন, জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে? উত্তর, গাছের কথা নামক রচনা বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের জীবন ধর্মের আলোচনা প্রসঙ্গে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুনিশ্চিত মতামত দিয়েছেন। শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন, বিকাশ বৃদ্ধি গতি হলো জীবনের ধর্ম। শুকনো ডালের এই বৈশিষ্ট্য নেই। গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছে। বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছে। উত্তাপ, জল ও মাটির স্পর্শে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এবং তা থেকে যথাযথ সময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। অনুরূপে মানব জীবনের উপযুক্ত পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরের প্রশ্ন, কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বুকুর চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। উত্তর, বুকুকে দুপুরবেলা তার মা ১০০ বার ধরে বুঝিয়েছে সব সময় সত্য কথা বলতে হবে এবং কারো কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। কিন্তু পরিবেশ পরিস্থিতির অনুযায়ী কোথায় কেমন আচরণ করা উচিত তিনি তার শিক্ষা দেননি। তাই অতিথিদের অসময়ে বাড়িতে আসা প্রসঙ্গে মা ও বাবা যে মন্তব্যগুলি করেছে এবং বিরক্তি প্রকাশ করেছে সেগুলিকে সে অতিথিদের সামনে প্রকাশ করে দেয়। কারণ মা ঘরের ভিতর অসন্তুষ্ট হলে বাইরে অতিথিদের সামনে খুব আনন্দ করেছিল। ছেনু মাসিদের সঙ্গে আসা ছেলেটিকে আলমারি ভেঙে বই বের করে ছড়ালে তাকেও বেশ কয়েকটা কথা শুনিয়ে দেয় বুকু। বাবা অফিস থেকে ফিরে অতিথিদের সম্পর্কে কি মন্তব্য করেছে তাও বুকু সবাইকে জানিয়ে দেয়। বুকু বুঝতে পারেনি যে বড়রা যে আচরণ প্রতিদিন ছোটদের শেখায় সেই আচরণ বাস্তব জীবনে ছোটরা করে ফেললে বড়রাও ক্ষেত্রবিশেষে তাদের শেখানো আচরণকেই ভুল বলতে শেখায়। ছোট্ট বুকু ভেবেছিল মা হয়তো সত্য কথা বললে সন্তুষ্ট হবে, উল্টে যে তাকেই মার খেতে হতে পারে সে ভাবেনি। অর্থাৎ সরল স্বাভাবিক ৬ বছরের শিশু বুকুর পক্ষে স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলার দক্ষতা গড়ে ওঠেনি বলেই সে অসহায়তার সম্মুখীন হয়েছে। পরে ৬ নম্বর প্রশ্ন, আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃত করো। গল্পটি হলো নাটোরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সের বাংলা ভাষায় প্রচলন। লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে। সে এক হৈ হৈ রই রই ব্যাপার। প্রথমে স্পেশাল ট্রেন ও পরে স্টিমারে করে পদ্মা পেরিয়ে নাটোরে। এই সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি নাটোর মহারাজ জগদীন্দ্রনাথ
তার ব্যবস্থাপনায় এক রাজকীয় আয়োজন, যেমন খাওয়া দাওয়া তেমনই অন্যান্য সব ব্যবস্থা। তারপর যথারীতি শুরু হয় গোল টেবিলে বৈঠক এবং বক্তৃতা। ইংরেজিতে যেই বক্তৃতা শুরু হয় সে সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা প্রতিবাদ শুরু করে। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা করতে পারেনি, এমনকি ইংরেজি দুরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন। এটি লেখকের মনে রাখার মতোই ঘটনা। এভাবেই কনফারেন্স বাংলা ভাষায় চালু হয়। এ সম্পর্কে লেখক জানান, সেই প্রথম আমার পাবলিকলি এই বাংলা ভাষার জন্য লড়লুম। ৩ এর দাগে দেখো এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো ১ নম্বর প্রশ্ন, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। কোনো কিছু সাধারণভাবে বর্ণনা করা হয় যে বাক্যে, তাকে বিবৃতিমূলক বাক্য বলে, যেমন আজ দোকানপাট বন্ধ থাকবে। এবার দেখো ৩ এর দাগে ২ নম্বরে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। কিরকম না, আবেগসূচক বাক্য দেওয়া আছে, তো এগুলো দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। প্রশ্নে তোমাদের এইগুলি দেওয়া আছে, তো এই অংশগুলো শূন্যস্থান ছিল, এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো অলরেডি করে দেওয়া হয়েছে। দেখো প্রথম যেটা আছে একটা আবেগসূচক বাক্য আনন্দ, তো এখান থেকে আমাদের এইখানে লিখতে হচ্ছে আহা কি সুন্দর উপহার। বিস্ময়, তো এখান থেকে আমরা লিখব যেটা আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। উচ্ছ্বাস, উফ সমুদ্রের রূপ কি সুন্দর। ঘৃণা, ছি কি কুৎসিত পোশাক। তাহলে তোমাদের এই ঘরটায় ফিল আপ করতে হবে। তোমাদের প্রশ্নপত্রে দেখবে এই ঘরটা ফাঁকা আছে, তো এই ঘরে তোমরা এগুলি লিখে দেবে। এবার দেখো ৩ নম্বরে বলেছে উদাহরণ চেয়েছে শুধুমাত্র ক্রিয়াবাচক বিশেষ্য, সাপেক্ষবাচক বিশেষ্য, তো এগুলোর উদাহরণ দিতে হবে। তো ক্রিয়াবাচক বিশেষ্য এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে, এর উদাহরণটা দেখো এখানে দেওয়া হয়েছে, আজকাল তোমার দর্শন পাওয়া যায় না। পরেরটা দেখো সাপেক্ষবাচক সর্বনাম, তো এখানে লেখা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। পরে দেখো এখনো আছে সর্বনামের বিশেষণ, তাহলে এটা এখানে লিখবে সে বট আর নেই। পরেরটা দেখো আলংকারিক অব্যয়, আগে তো এসো তারপর ভাবা যাবে। অসমাপিকা ক্রিয়া, সে বাড়ি এসে সব দেখলো। তারপর দেখো ৩-৪ এখানে বলেছে কাঁচা এবং বসা, কোচা এবং কাঁচা হবে এটা, কাঁচা এবং বসা শব্দ দুটিকে পাঁচটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করতে হবে। তো কাঁচা থেকে দেখো কাঁচা রাস্তা বর্ষা কাদা হয়ে যায় অস্থায়ী। তারপরে ২ নম্বরে যেটা দেওয়া হচ্ছে যে কাঁচা ঘুম ভেঙে যাওয়া শিশুটি চিৎকার করছে অসম্পূর্ণ। ৩ নম্বরে এমন কাঁচা লেখা কখনো ছাপা হবে না, নিম্নমান। তারপর দেখো কাঁচা আম টক হয় অপক্ক। তারপর থাকছে অমন, কাঁচা কাজ করো না ভুল। তাহলে এবার দেখো তোমাদের বসা থেকে ৫টা লিখতে হবে। প্রথমটা কি হচ্ছে না, আগামীকাল গ্রাম সংসদের সভা বসবে, এটা অনুষ্ঠিত হবে। দইটা এখনো বসেনি জমেনি, এভাবে বসে আর কতদিন খাবে বেকার। সে চেয়ারে বসে আছে অধিষ্ঠান, তার ব্যবসা বসে গিয়েছে মন্দা। এরপরে দেখো তোমাদের ৪-এর দাগে, তাহলে ৪-এর দাগে তোমাদের কি আছে না, বন্যার প্রকোপে গ্রাম বহু কৃষিজমি নদী গ্রাসে হারিয়ে যাচ্ছে। এখন এই নদীর পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন, এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে হবে। তাহলে সংবাদপত্রের সম্পাদকের কাছে আমাদের চিঠি লিখতে হবে কোন ব্যাপারে না, বন্যার প্রকোপে কি হচ্ছে না, কৃষিজমি নদী গ্রাস করে নিচ্ছে, অর্থাৎ বন্যা হচ্ছে যার ফলে কৃষিজমি কমে যাচ্ছে। তো এই ব্যাপারে আমাদেরকে চিঠিটা লিখতে হবে। তো চিঠিটা দেখো, সম্পাদক সবিশেষ দৈনিক খবর কলকাতা ৭,০০,০০০ নদী পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণের আবেদনপত্র বা আবেদন। এটাই হচ্ছে বিষয়, সবিনয় নিবেদন। দেখো বন্যার প্রকোপে প্রতি বছর মালদা জেলার নদী সংলগ্ন গ্রামগুলি বহু কৃষি জমি নদী ভাঙনে শেষ হয়ে যাচ্ছে। গ্রামের সাধারণ কৃষকরা তাদের জমি জমা হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। শুধু তাই না, মানুষের বংশত বাড়ি ও গবাদি পশু বন্যায় ভেসে যাচ্ছে। আর এই ঘটনার নতুন কিছু না, প্রায় প্রতি বছরই এরকম সমস্যা ঘুরে ফিরে আসে। প্রশাসনের তরফে সাময়িকভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হলেও পাকাপাকিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ, সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করলেও এ সমস্যার সমাধান করা যেতে পারে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনের নজরে আনা হলেও তা এই বিষয়ে তারা উদাসীন। তো আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করে যথাযথ কর্তৃপক্ষ ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে আমার চিঠিটি আপনার সংবাদপত্রে প্রকাশ করবেন। তো এই হচ্ছে মূল বিষয়, যে বিষয়ে আমাদের লিখতে বলা হয়েছে এটা লেখা হয়ে গেছে। তো এটা লেখার পর তোমরা যেটা করবে, এখানে তোমরা তারিখ দেবে। তো এটা লেখার শেষে তোমরা নিচে তারিখ দেবে বাম দিকে, এবং ডান দিকে তোমরা তোমাদের নামটা লিখবে। ঠিক আছে, তো এটা লিখে দিলেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এ যা ছিল তার সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা এটা দেখার পাশাপাশি অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখে নিয়ে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।